আসসালামু আলাইকুম। আরটিভির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মধ্যাহ্নের সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার দেশে ফিরেছেন। তার দেশে ফেরা উপলক্ষে রাজস্বিক সংবর্ধনার আয়োজন করে বিএনপি। তারেক রহমান আজ শুক্রবার পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। এরপর শেরেবাংলা নগর থেকে যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সেখানে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। এছাড়াও শনিবার জাতীয় পরিচয়পত্রের জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে যাওয়ার কথা আছে তারেক রহমানের। এরপর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন। হাদির কবর জিয়ারত শেষে সেখান থেকে রাজধানীর শ্যামলীতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে যাবেন তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে মাইদুর রহমান রুবেল আর গুলশান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শামীম চৌধুরী। শুরুতে চলে যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, সমাধিস্থলে নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেছেন কিনা জানাবেন। ফারিয়া, আমরা রয়েছি জিয়াউর রহমানের মাঝার অর্থাৎ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধে, যেখানে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাদ জুম্মা তার আসার কথা রয়েছে। আপনারা জানেন যে তাদের এই পূর্ব নির্ধারিত কর্মসূচিতে তারেক রহমান যোগ দিবেন বাদ জুম্মা, অর্থাৎ যতটুকু জানতে পেরেছি গুলশানে তিনি জুম্মার নামাজ আদায় করবেন এবং তারপরে আসবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি অর্থাৎ বিএনপির প্রতিষ্ঠাতা এবং তারেক রহমানের পিতা তার সমাধিতে আসবেন। ইতিমধ্যে জিয়াউর রহমানের সমাধি সৌধে ভিড় করতে শুরু করেছেন নেতাকর্মীরা, বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন তারা, এবং এই অনুষ্ঠানটি কিন্তু জুম্মার পর, কিন্তু জুম্মার আগেই লোকজন আসতে শুরু করেছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এইখানে এসে দীর্ঘদিন পর পিতার সমাধিতে দোয়া করবেন, মোনাজাত করবেন, বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এখন কোরআন তেলাওয়াত চলছে এখানে, এবং এইখানে তার বেশ কিছু সময় কাটাবেন এবং তারপর তার যাওয়ার কথা রয়েছে সাভারে জাতীয় স্মৃতিসৌধে, এবং যেখানে জাতীয় বীরদের সম্মান জানানোর জন্যই তিনি সেখানে যাবেন। এবং আজকের দিনের কর্মসূচির মধ্যে এই বিষয়গুলি, এবং আগামীকাল যতটুকু আমরা জানতে পেরেছি যে সকালে তার এনআইডি সংশোধনের জন্য আগারগাঁয়ে নির্বাচন কমিশনে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখান থেকে পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানে যারা আহত তাদের দেখতে যাওয়ার কথা রয়েছে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপ্লবী শহীদ ওসমান হাদির সমাধি যে কবর রয়েছে কাজী নজরুল ইসলাম কবরের এরিয়াতে, সেইখানে তিনি যাবেন এবং সেখানে কবর জিয়ারত করবেন এবং শহীদ হাদির পরিবারের সাথে তিনি সাক্ষাৎ করবেন। এই ছিল আমার কাছে জিয়ার মাঝার থেকে সবশেষ খবর। আমাদের গুলশানে আছেন সহকর্মী শামীম চৌধুরী, আমরা সরাসরি চলে যাব শামীম চৌধুরীর কাছে। শামীম, জানাবেন তারেক রহমানের সকালের কোনো কর্মসূচি আছে কিনা বা জুম্মার নামাজ কোন মসজিদে পড়বেন, জানতে পেরেছেন কিনা? জি রুবেল, শুরুতেই আরটিভির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আরটিভির সকল দর্শকদের শুভেচ্ছা জানাই। রুবেল, আপনি যেটা জানতে চেয়েছেন যে তারেক রহমানের জুমার নামাজ কোথায় আদায় করবেন বা আদৌ কোনো কর্মসূচি এরকম নিয়েছেন কিনা, যে এই গুলশান এভিনিউর সড়কের যে ১৯৬ নম্বর বাড়িতে তিনি এখন এই মুহূর্তে অবস্থান করছেন, এখান থেকে আসলে তিনি বের হয়ে তিনি নামাজ আদায় করবেন কিনা, কোথায় করবেন, সেই বিষয়টি আপনি জানতে চেয়েছেন। আমরা যেটা এখন পর্যন্ত জানতে পেরেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমান উনি কিন্তু জুমার নামাজ আদায় করার একটা পরিকল্পনা নিয়েছেন এবং হয়তোবা কিছুক্ষণের মধ্যে বাসা থেকে বের হওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। আমাদের সূত্র বলছে যে উনি গুলশানের আজাদ মসজিদ অথবা এখানকার ওনার বাসার কাছে যে সোসাইটি মসজিদ আছে সেখানে নামাজ আদায় করতে পারেন। তবে এই বিষয়টি তারা বাসার ভেতর থেকে বা আমাদের যে সূত্র আছে তারা বিষয়টি নিশ্চিত করেনি, কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় দীর্ঘ 17 বছর 3 মাস পর দেশে এসেছেন। উনি যদি যেখানেই যাবেন সেখানেই কিন্তু দলীয় নেতাকর্মী সাধারণ জনগণের একটা জনসমাগম হবে, যেখানে যাবেন সেখানে এরকম একটা জনসমাগম হবে। সে কারণে এই বিষয়টি একটু গোপন রেখেছেন। আবার এমনটাও হতে পারেন তিনি আসলে জুমার নামাজ আদায় করতে বের নাও হতে পারেন। তবে আমাদের সূত্র বলছে যে উনি জুমার নামাজ আদায় করতে বাসা থেকে বের হবেন। এখান থেকে আসলে জুমার নামাজ আদায় করার পর যদি উনি বের হন এবং যে মসজিদে জুমার নামাজ আদায় করবেন সেখান থেকেই কিন্তু উনি যাবেন যে শেরেবাংলা নগরে ওনার পিতা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধে, সেখানে তিনি তার কবর জিয়ারত করবেন। এরপরে কিন্তু যাবেন সাভারের স্মৃতিসৌধে এবং সেখানে কিন্তু ৭১ রণাঙ্গনে যারা শহীদ হয়েছেন, যারা মুক্তিযোদ্ধা, তাদের প্রতি সম্মান জানাতে সেখানে যাবেন। আর এখানকার পরিবেশ পরিস্থিতির কথা যদি আমি বলতে চাই, আসলে সেই নিরাপত্তার চাদরে কিন্তু একদম সব কিছু ঢেকে ফেলা হয়েছে। তো এই ১৯৬ নম্বর বাড়ির সামনে থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ। রুবেল এবং শামীম, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। সাভারের স্মৃতিসৌধ থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, সার্বিক পরিস্থিতি সেখানে কেমন দেখছেন? ফারিয়া, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের যে জাতীয় স্মৃতিসৌধ রয়েছে সেই স্মৃতিসৌধের মূল প্রধান যে ভিআইপি গেট রয়েছে, এই গেট দিয়ে কিন্তু আজকে আপনাকে জানিয়ে রাখি বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি দীর্ঘ 17 বছর 3 মাস নির্বাসন জীবন শেষে কিন্তু দেশে ফিরেছেন গতকাল। আর আজকে কিন্তু তিনি তার বাবার কবর জিয়ারত শেষে কিন্তু সাভারের জাতীয় স্মৃতিসৌধে আগমনের সময় যতই ঘনিয়ে আসছে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কিন্তু জনমানুষের ঢল কিন্তু বাড়ছে। তো তারেক রহমানের আগমনকে ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন, নেওয়া হয়েছে। সাভারের এই জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা বিভিন্ন সাদা পোশাকের পাশাপাশি পোশাকধারী পুলিশ কিন্তু এই স্মৃতিসৌধের ভিতর এবং বাহির এলাকায় জুড়ে অবস্থান নিয়েছেন। তো দর্শনার্থীরা কিন্তু ভিড় বাড়ছে। এখন সকাল থেকে কিন্তু জাতীয় স্মৃতিসৌধের সবগুলো গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, জনসাধারণের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। তো এই এলাকায় কিন্তু সময় যতই গড়াচ্ছে, তারেক রহমানের আগমনের সময় যতই ঘনিয়ে আসছে, ততই কিন্তু এখানে জনসাধারণের ঢল কিন্তু নেমে আসছে। তো সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কিন্তু তারেক রহমান নামাজের পরেই কিন্তু তার কবর জিয়ারত শেষে আসবেন জাতির বীরশ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোর জন্য। তো সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত রয়েছেন তারেক রহমানের জন্য। এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ। ফারিয়া, আপনাকে ধন্যবাদ। চাঁদপুরের মেঘনা নদীতে গতরাতে ঘন কুয়াশার মধ্যে দুটি লঞ্চের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে বলে জানিয়েছে নৌপুলিশ। এছাড়া নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চ ও বাল্কহেডের সংঘর্ষে আরও 4 ব্যক্তি নিহত হয়েছে। দুটি সংঘর্ষের ঘটনায় আরও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। ঢাকার সমাবেশে অংশ নিয়ে অনেক যাত্রী জাকির সম্রাট 3 লঞ্চে করে চাঁদপুরে ফিরছিলেন। এ সময় জাকির সম্রাট 3 ও অ্যাডভেঞ্চার 9 লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। ফতুল্লায় সুন্দরবন 16 লঞ্চের সঙ্গে বালুবাহী বাল্কহেডের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। এরপর আতঙ্কিত যাত্রীরা লঞ্চ থেকে নেমে মেঘনা নদীর তীরবর্তী এলাকায় নিরাপদে আশ্রয় নেন। খবর পেয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে যাত্রীদের উদ্ধার করে বিকল্প লঞ্চ ও সড়ক পথে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ও সুখচর ইউনিয়নের পাশে মেঘনা নদীর জাগলাচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় 2 দিন পর নিখোঁজ শামসুরের মরদেহ খুঁজে পেয়েছে পরিবারের সদস্যরা। গতকাল বিকেলে জাগলাচরে কেউড়া বনের মধ্যে এই মৃতদেহ খুঁজে পায় তারা। বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার একটু আগে পরিবারের সদস্যরা শামসুরের মৃতদেহ খুঁজে
পাওয়ার বিষয়টি তাকে নিশ্চিত করে। এই ঘটনার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৩০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। মেঘলা আকাশ, ঘন কুয়াশা আর হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গাতে। ৯.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সকালে। পাবনার ঈশ্বরদীতে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস, পঞ্চগড়ে ১১ ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস, বগুড়াতে ১২.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৬% রেকর্ড করা হয়েছে। এদিকে দিনাজপুর এবং হিলিতে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯২% রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। রাজধানীর কাঁচা বাজারগুলোতে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তি ফিরেছে মানুষের মনে। শিম প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা এবং মূলা ৩০ থেকে ৩৫ টাকায় পাওয়া যাচ্ছে। মানভেদে ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। মাসের শুরুতে পেঁয়াজের দাম বাড়লেও এখন অর্ধেকে কমে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫৫ টাকা এবং প্রতি ডজন ডিম ১২০ টাকায়। গত ২ সপ্তাহ ধরে অপরিবর্তিত রয়েছে মাছ, মাংস, চাল সহ বেশিরভাগ মুদি পণ্যের দাম। পেঁয়াজ কেলি কেজি বেশি ৪০-৫০, মিষ্টি কুমড়া ৪০ টাকা ৫০ টাকা কেজি। সবজি বেচতেছে আপনার, বেগুন বেচতেছে আপনার ৬০ টাকা কেজি, সিম ৫০ টাকা, ফুইফল ৬০ টাকা কেজি, লাউ ৬০ টাকা পিস, আর মূলার কেজি ৩০ টাকা। আগে থেকে একটু দাম কম আছে আর কি। শীতের সিজন চলে আসছে, একদমই সবজির দাম কম, ঠিক আছে, যথেষ্ট কম, একদম হাতের নাগালের ভিতরে আছে মনে হয়, সবাই খাইতে পারবে এরকম মনে হচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। টানা বৃষ্টি ও প্রচণ্ড ঝড়ে এই ধসের সৃষ্টি হয়। দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৩ জন নিহত হয়েছে। জানা যায় শহরটিতে প্রায় ১ লক্ষ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি নিউজ। এদিকে পরিস্থিতি অবনতির পর গভর্নর গ্যাভিন নিউজম লস অ্যাঞ্জেলেস সহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। এমনকি ঝড়টি শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। ভারতের ওড়িশা রাজ্যে বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়। নিহত যুবকের নাম জুয়েল রানা। বুধবার স্থানীয় সময় আনুমানিক সময় রাত ৮টায় এ ঘটনা ঘটে। ঘটনায় আহত তার অন্য ২ সহকর্মী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে স্থানীয় বার্তা সংস্থা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। পুলিশ জানায় ইতোমধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহভাজন ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায় পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশার সাম্প্রতিক সময়ে এমন বেশ কিছু ঘটনা ঘটেছে। আজ থেকে শুরু হচ্ছে বিপিএল এর ১২তম আসর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এবারের আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়। বিপিএল এ নতুন ম্যানেজমেন্ট দিয়ে গড়া এই দুটি দলই চাইবে উদ্বোধনী ম্যাচে জয় নিয়ে নিজেদের শুরুটা রাঙিয়ে রাখতে। এদিকে একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে রাত 8:45টায় চট্টগ্রাম রয়্যালসের প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস। নতুন ম্যানেজমেন্টের অধীনে নিজেদের শুরুটা স্মরণীয় করে রাখতে চাইবে চট্টগ্রাম। অন্যদিকে একই লক্ষ্যে ব্যাটে বলের লড়াইয়ে নামবে প্রথমবারের মতো বিপিএলে আসা নোয়াখালী এক্সপ্রেস। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আজ মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল। রেড ডেভিলদের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। মৌসুমের ১৭ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তালিকার 7-এ অবস্থান করছে রুবেন আমোরিমের শিষ্যরা। সর্বশেষ ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হেরেছিল ব্রুনো ফার্নান্দেজ মন্ট্রা। তাই এই ম্যাচেই জয়ে ফেরার লক্ষ্যে মাঠে নামবে দলটি। এদিকে সমান ম্যাচে নিউক্যাসলের পয়েন্ট 23। এই ম্যাচে জয় পেলে সুযোগ থাকবে পয়েন্ট টেবিলের উন্নতি করার। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।